দেশে যে চারণভূমি কমে যাচ্ছে এবং সেটার জন্য মানে অনেকগুলো কারণ আমরা গবেষণায় দেখলাম যে আমাদের বাড়িঘর তৈরি হচ্ছে, তারপরে এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত চারণভূমিতে করার দাবি উঠছে। এগুলো কিন্তু দুঃখজনক। আমরা যেখানে আমাদের গরু, ছাগল, মহিষ পালন এগুলো আমাদের অত্যন্ত জরুরি, আমাদের দেশের প্রোটিনের সমস্যা মেটানোর জন্য জরুরি, মানুষের জীবন জীবিকা রক্ষার জন্য জরুরি, সেখানে আমরা দেখছি যে চারণভূমির ব্যাপারে কোনো পরিকল্পনাবিহীনভাবে অনেক কিছু গড়ে উঠছে যেটা মোটেও কাম্য না। এবং আমরা দেখতে পাচ্ছি এর কারণে মহিষের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ সম্পদ একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। কিন্তু আমরা তবু আশাবাদী। আমরা মনে করি যে সঠিক নীতি নির্ধারণী ব্যবস্থা নিতে পারলে আমরা এখনও অনেকগুলো চারণভূমি আমাদের আছে, আমাদের চরাঞ্চলে আছে, সেগুলোকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা রক্ষা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দের সাথে আমাদের কথাবার্তা এবং তাদের সাথে আমাদের কাজ হবে এবং সেটার মাধ্যমে আমরা এই মহিষ পালনটা, আমি এই মুহূর্তে মহিষ পালনের কথা বলতে চাই যে যেহেতু আমাদের গরুর পালনের মাধ্যমে শুধু আমরা মাংসের প্রাপ্যতাটা পূরণ করতে পারছি না, এখানে মহিষের মাংস যদি আমরা বাড়াতে পারি সেটা কিন্তু আমাদের সার্বিকভাবে মাংসের সরবরাহে একটা বড় যোগান হবে, এমনকি দুধও এবং অনেক কিছু যেটা তৈরি হয়, চিজ এবং অন্যান্য, যেটা আমরা রপ্তানিও করতে পারবো। কাজে এইসব কাজে আমি খুব উৎসাহী এবং আমি অনেক আশাবাদী, তাই আমরা এই নিয়ে কাজ করার জন্য এখানে পরিকল্পনা করতে আসছি। আচ্ছা, ইলিশের উৎপাদন কমছে একদিকে, মানে এটার কিছু প্রাকৃতিক কারণও আছে। সেটা হলো যে আমাদের নদীর নাব্যতা কমে যাচ্ছে, মেঘনার অববাহিকার ওদিকে কিন্তু অনেক দূষণের শিকার হচ্ছে আমরা, যেটা ইদানিং দেখতে পাচ্ছি, এবং বৃষ্টি এবং ক্লাইমেট চেঞ্জও, যেমন বৃষ্টি না হলে ডিম পারে না, হ্যাঁ, ইলিশ ডিম পারে না। ফলে এরকম অনেকগুলো প্রাকৃতিক এবং যেটাকে তথাকথিত উন্নয়ন বলি আমরা, এই উন্নয়নের কারণে আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে, নদী দখল হয়ে যাচ্ছে। ইলিশ তো একটা মাইগ্রেটরি মাছ, সেই সমুদ্র থেকে নদীতে আসবে, আবার তাকে ফিরে যেতে হবে, কিন্তু সেটা সে করতে পারে না। সবচেয়ে বড় অসুবিধা হলো জাটকা নিধন হয়, এবং জাটকা নিধনটা যেভাবে হচ্ছে, এটা কোস্টগার্ড এবং নৌবাহিনী এত করে ধরছে, কিন্তু তারপরেও জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ করা যায়নি। এবং তারপর হলো অবৈধ জালের ব্যবহার। আপনারা দেখেন কারেন্ট জাল এবং অন্যান্য জালের ব্যবহার কারণে সেটার জন্য ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে। তো আমরা কিন্তু এগুলোর জন্য শক্ত ব্যবস্থা নিচ্ছি এবং জাটকা যে এখানে কারখানাগুলোকে বন্ধ করছে এবং অভিযান চালিয়ে আমরা এসব অবৈধভাবে মাছ ধরাটা বন্ধ করছি। আশা করি ইনশাল্লাহ বাড়বে, মানে দামটা কমবে। আমি এখান থেকে গিয়ে আমরা একটা মিটিং করব ইলিশের দাম সংক্রান্ত বিষয়ে, যে মানে নদী থেকে বাজারে আসার পরে যে হাত বদলের যে কাহিনী হয় সেটা যেন আমরা বন্ধ করতে পারি। তো সেখানে কি কি কারণে বাড়ে সেটা আমরা আড়তদারদের কাছ থেকে জানতে চাই এবং আমরা সেখানে একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি। বিভিন্ন চরে মহিষগুলির লালন পালন করা হয়। এই চরগুলির জেগে উঠলে মালিক সরকার হয়, কোনো কোনো এলাকায় সেটা বন বিভাগ এটা গভর্নমেন্টের কাছ থেকে নেয়, আর কোনো কোনো এলাকায় যেখানে বনভূমি হয় না সেটা জোরদারের পকেটে যায়। এই জোরদাররা আবার এই মহিষ খামারিদের কাছে এটা ভাড়া দেয়। এটার জন্য আমাদের প্রশাসন তন্ত্র অসহায়। কারণ আমি বেশ কয়েকজন জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমি আলাপ করছি এই ভোলার, তারা বলছে যে এইটা নিয়ে কথা বললেন না। তাইলে এটার সমাধানটা আসলে কে দিবে? আমি মাননীয় প্রধান অতিথির কাছে এটা প্রস্তুত রাখলাম। আমরা যে খামারগুলো আসলে মানে যে চরগুলো এগুলি যারা দখল করে তাদেরকে আমরা সবাই চিনি।
তারা তাদের রং বদলায়, তারা যখন যারা আসে তাদের সাথে থাকে। ইভেন আমাদের তো এখন জানিনি আপনারা যে আমরা বাংলাদেশটাকে 300 জমিদারে ভাগ করে দিছি। এই 300 জমিদারের অধীনে আমরা বসবাস করি এবং তাদের ইচ্ছে অনুযায়ী ওই অঞ্চল চলতে হয় এবং ওই জায়গায় আমাদের প্রশাসন অসহায়। যাই হোক, আমি প্রধান অতিথি মহোদয়ের কাছে অনুরোধ করব বিষয়টাকে কীভাবে তারা দেখবেন, এই জায়গাগুলিকে মহিষের চারণভূমি হিসেবে যাতে দেওয়া যায় এই চরগুলি, আর যেগুলি বন বিভাগ নিয়ে গেছে সেগুলো যেন বনের একটা সময়, বিশেষ করে 10 থেকে 15 বছর বন বিভাগে থাকার পরে ওই গাছ ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে যাতে মহিষগুলি অবাধে বিচরণ করতে পারে সেই সুযোগটা আমাদেরকে দিতে হবে। এখানে একটা বাধা, বড় বাধা, সেটা হলো বন বিভাগে মহিষ ঢুকলেই মামলা হয়, অথবা ওখানে যে এফজি গার্ডেরা আছে তাদেরকে ম্যানেজ না করলে মহিষ ঢুকানো যায় না। এটার সমাধান কে করবে, কিভাবে হবে? আমি মাননীয় প্রধান অতিথির কাছে এই প্রশ্ন রাখলাম। আরেকটা বিষয় হলো এদের যে খামারের যে রেজিস্ট্রেশন, আমরা রেজিস্ট্রেশন দেয়, রেজিস্ট্রেশন ফি নেয় গভর্নমেন্ট, প্রাণী সম্পদ বিভাগ রেজিস্ট্রেশন দেয় 1 বছরের জন্য। তা আমার দেশের খামারের কি সেই সামর্থ্য আছে যে তারা প্রতি বছর বছর রেজিস্ট্রেশন করবে? এটাকে অবশ্যই দিতে হবে, একবারই রেজিস্ট্রেশন করবে, একবারই ফি নিবে এবং একবারই যা নেওয়ার নিবে। এটাকে রেজিস্ট্রেশনটা একবারে করার জন্য আমি বিনীত অনুরোধ বলছিলাম। উনি কিছুটা আশা হতো যে আসলে প্রবলেমটা জানছি, আমার সমাধান কি। ম্যাডাম, আমি বলতে চাই প্রবলেমের জন্যই তো আমরা, তাহলে আমাদের দরকার কি? আমাদের সমাধান করতে হবে, ইট ইজ আওয়ার ডিউটি। তাহলে দুনিয়াতে আমাদের চাকরি, উই হ্যাভ টু সলভ দিস প্রবলেম। সোজা কথা। এখন কথা হচ্ছে আমরা উন্নয়নের কথা বলি, যে ম্যাডাম বলছেন এই যে পদ্মা সেতু, আমি পাশাপাশি আমরা হাওর নষ্ট করে ফেলছি উন্নয়নের নামে। কয়েকদিন পরে মাছ থাকবেন না, হাওর থাকবেন অ্যাটলিস্ট। এই যে বাঁধানের কথা বললেন, এই এলাকার যে পরিবেশ, এই যে বন বিভাগের একজন রয়েছেন, আমি তো জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি, মূলত এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ। এই যদি বনভূমি, এই যদি আমাদের সুন্দরবন, এই বনভূমি না থাকতো, এই বরিশাল আর খুলনা সিলেট আইলাতে সমান হয়েছে। কাজে একটা সাইড নিয়ে কিন্তু না, একটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে। পরিবেশও রক্ষা করতে হবে, আমাদের উন্নয়নও লাগবে। তাছাড়া সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই যে অল্প একটা জায়গায় এত বিপুল জনশক্তি, তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করা, এটা তো একটা বড় কাজ। এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা স্যার অনেক সময় করি যে আমার বাড়ি স্যার সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জ থেকে স্যার বরিশালে এসে চাকরি করছি। হাওড় এলাকায় আমার বাড়ি স্যার, হাওড় এলাকায়। ওখানেও আমরা দেখি যে স্যার বিভিন্ন জায়গায় বিশেষ করে শীতকালে ওখানে বাথান থাকে স্যার, গরু মহিষের কিছু মহিষ ওখানে পালন করা হয় খুব কম। তো বর্ষাকালেই কিন্তু সমস্যাটা বেশি হয়, মানে যে গোচারণ ভূমি বা ঘাসানি মহাল